আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি নুসরাত সুজানা। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। 12 জুন দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুদক জানিয়েছে, দেশে ফিরিয়ে আনার পর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাব মহাপরিচালক ও আইজিপি। এসব দায়িত্ব পালনকালে গুম খুন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও বিপুল দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। 2013 সালের 5 মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম হোতাও এই বেনজির। এছাড়াও খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, বোট ক্লাব কাণ্ড সহ অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে ছিলেন তিনি। গোপালগঞ্জ ও মাদারীপুরে 600 বিঘা জমির উপর রিসোর্ট সহ বহু অবৈধ সম্পদ, অর্থ পাচার ও জালিয়াতির সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন, দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে বেনজিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্ত ও মামলা করে দুদক। দেশ থেকে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও জুলাই গণ অভ্যুত্থানের আগে কৌশলে দেশ ত্যাগ করেন বেনজির। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 12 জুন বিষয়টি চিঠির মাধ্যমে বাংলাদেশকে জানিয়েছে দুবাই পুলিশ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি, আয়ের বাইরে সম্পদ অর্জন সহ দুদকের 6টি মামলা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশে ফিরিয়ে আনলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইন্টারপোল গ্রেপ্তার করেছে, বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে। বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আদালতে আবেদন করে দুদক। সেই আবেদনের পর ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তারের বিষয়ে আরও বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এস.এম. সাফায়েত, গ্রেপ্তারের পর বেনজিরকে কোথায় রাখা হয়েছে এবং দেশে পাঠানোর বিষয়ে দুবাই পুলিশ বা দূতাবাসের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন, দুদকে করা মামলায় সাবেক আইজিপি পুলিশ প্রধান বেনজির আহমেদকে কিন্তু আটক করেছে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন তথা দুবাই পুলিশ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস আবুধাবি কিংবা বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যে খবরটি আমরা গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কিন্তু এই খবরটি ছড়িয়েছে এবং সেখান থেকে কিন্তু সবাই জানতে পেরেছে। তবে এই ব্যাপারে কিন্তু যেটি আবারও বলছি যে এখানকার যে বাংলাদেশ দূতাবাস আবুধাবি কিন্তু বাংলাদেশ কনসাল জেনারেল দুবাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের পর কিন্তু বেনজির আহমেদ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কৌশলে দেশ ত্যাগ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নেন। আমরাও এই খবরটি এভাবেই জানতাম যে তিনি দুবাইতে অবস্থান করতেন, তবে তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন না বা প্রকাশ্যে তাকে কখনো সেভাবে দেখা যায়নি। আর আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, তিনি এখানে নিশ্চয়ই কোনো একটি রেসিডেন্সি বা কোনো একটি ভিসায় এখানে অবস্থান করতেন। যেহেতু তিনি সরকারি চাকরিজীবী, তারপরেও তিনি সেটি গোপন করে পাসপোর্ট গ্রহণ করেন এবং সংযুক্ত আরব আমিরাতে আসেন এবং বিপুল পরিমাণ অর্থ কিন্তু মানি লন্ডারিং এর মাধ্যমে বা অর্থ পাচারের মাধ্যমে কিন্তু এখানে তিনি অবৈধ সম্পদ এর মাধ্যমে তিনি ফ্ল্যাট কিনেছেন, এখানে বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের মাধ্যমে তিনি বিনিয়োগকারী বা ইনভেস্টর ভিসা এবং এই বিনিয়োগের পরিমাণ যদি
দুবাইয়ের দিরহামের হিসাবে 2 মিলিয়নের উপরে হয়, তবে তার গোল্ডেন ভিসা পাওয়ার কথা এবং সেই ভিসাতেই কিন্তু এতদিন তিনি এখানে অবস্থান করছিলেন। ইন্টারপোলের সহায়তায় বর্তমানে তাকে আটক করা হয়েছে এবং তাকে কিভাবে দেশে ফেরানো হবে, কবে নাগাদ দেশে ফেরানো হবে এ বিষয়ে আনুষ্ঠানিক এখনো কিছু জানানো হয়নি দূতাবাসের পক্ষ থেকে। আমি বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, যে কারণে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে সব পরিবারে দুবাইতে বসবাস করছেন এমনটি খবর গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সূত্রে এখানে হয়ে থাকলেও কিন্তু সেভাবে তাকে কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। তিনি অনেকটা নিবিড় আত্মগোপনেই ছিলেন এখানে, এমনটি সর্বশেষ খবর। বর্তমানে তার আটকের পর এখন তাকে দেশে ফেরানো নিয়ে এক প্রকার উচ্ছ্বাস কাজ করছে সাধারণ প্রবাসী এবং বাংলাদেশি যারা আছেন সবার মধ্যেই, যে তাকে দ্রুত যেন দেশে ফেরানো হয় এবং দেশে ফিরিয়ে যে বিচারিক কার্যক্রম রয়েছে সেই আইনের আওতায় নিয়ে তার দৃষ্টান্তমূলক বিচার যেন সম্পন্ন করা হয়, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। এই ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বেনজির আহমেদ আটক এবং তার দেশে ফেরানোর ব্যাপারে সর্বশেষ। শাফেদ, আপনাকে ধন্যবাদ। দেশের গণমাধ্যম হাউসগুলো বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গিয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও জিয়াউর রহমান বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমে চাটুকারিতার সংস্কৃতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেই চাটুকারিতার সংস্কৃতি থেকে গণমাধ্যমকে বের হওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক এই আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়াই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম রাজনৈতিক দর্শন। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন, তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। বিগত দিনে সংবাদ মাধ্যমের পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সময় এসেছে এই অবস্থা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে আবারও জনগণের আস্থা অর্জন করতে হবে। চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গণমাধ্যম মুক্ত আলোর দেখা পায়। গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থ ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে আজকে যারা বিভিন্নভাবে নানা রকমের বুদ্ধি চক্রান্ত বলি, বুদ্ধি বলি, দুর্বুদ্ধি বলি, কুবুদ্ধি বলি, যা কিছু পরিচালনা করছেন এটা সফল হবে না। পুশিনের অপতৎপরতা বন্ধে ভারতের প্রতি আহ্বানও জানান নেতারা। আমরা এই অস্ত্র। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রস্তাবিত বাজেটে নেওয়া উদ্যোগে সন্তুষ্ট অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। তবে রাজস্ব আহরণের টার্গেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তারা। আর স্থানীয় শিল্প গড়তে বাজেটে ইতিবাচক নির্দেশনা থাকলেও কৃষিভিত্তিক শিল্পের জন্য কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেউ কেউ। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংকট সহ সামগ্রিক অর্থনীতির কঠিন অবস্থায় 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে
কাজ করে যাচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগ স্থবিরতা কেটে যাবে বলে আশা উদ্যোক্তাদের। ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। তবে কৃষিভিত্তিক শিল্প গড়তে আরও নীতি সহায়তার তাগিদ তাদের। ব্যবসা বাণিজ্য এবং শিল্প কলকারখানাকে সহজ করার জন্য যে সেলফ রেগুলেশন এবং ডিরেগুলেশন এই শব্দগুলো বাজেটে এসেছে, এগুলো আমার কাছে খুব পজিটিভ মনে হয়। যতক্ষণ পর্যন্ত না কৃষি ভিত্তিক শিল্পায়নকে অতি আকর্ষণীয় করে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কৃষকের উৎপাদিত পণ্যের মধ্যস্বত্বভোগীর কাছেই তারা জিম্মি থাকবে এবং সেই জায়গাটা এই বাজেটে ঘাটতি আছে। এনবিআরকে দেয়া রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন বললেও সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। অর্থনীতি যদি ভঙ্গুর থাকে, অর্থনীতিতে যদি প্রাইভেট বিনিয়োগ না থাকে, কর্মসংস্থান না থাকে, এরকম একটা অর্থনীতির থেকে রেভিনিউ আর্ন করা তো এটা অবাস্তব। ও যাতে পারে সেই পথ তৈরি করতে হবে। এই ব্যয় এমন ব্যয় হতে হবে যেন এখান থেকে সম্পদ তৈরি হয়, রিসোর্স তৈরি হয়। তাহলেই ব্যয় যেমন নিয়ন্ত্রণে থাকবে, তখন এর আয়ও তখন বাড়বে। দুটি চ্যালেঞ্জকে সামনে রেখে বাজেটটি প্রস্তাবিত হয়েছে। একটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আরেকটি হচ্ছে যে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার একটা প্রয়াস। এই দুটো উদ্দেশ্যকে মাথায় রেখে বেশ কিছু জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তাবনা রয়েছে, যেটি ইতিবাচক। তবে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন তারা। বৈদেশিক ঋণের বদলে যদি আবার আভ্যন্তরীণ ঋণের দিকে আমরা বেশি যাই, সেটি কিন্তু আবার ব্যক্তি খাতে মুদ্রা যে প্রবাহ, ব্যক্তি খাতে ঋণের যে প্রাপ্যতা, সে ঋণের প্রাপ্যতার জায়গাটা সংকুচিত করে দেয়। বাজেটে দেয়া বরাদ্দের সুফল পেতে দুর্নীতি বন্ধের তাগিদ সবার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সেই সঙ্গে দ্রুত শুনানি করতে ডেথ রেফারেন্সের পেপার বুকও প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এদিকে আজ থেকে কার্যক্রম শুরু করেছে উচ্চ আদালতে ঝুলে থাকা নারী ও শিশু বিষয়ক মামলার আপিল শুনানির বিশেষ বেঞ্চ। জিএ মাহমুদের রিপোর্ট। গত 7 জুন রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি। আপিলে আসামিদ্বয় পারিবারিক অশান্তি ও মাদকাসক্ত থেকে অনিচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করে সাজা মার্জনা চেয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এদিকে রোববার থেকে কার্যক্রম শুরু করেছে উচ্চ আদালতে ঝুলে থাকা নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ। কার্যতালিকায় ছিল মাগুরার আলোচিত শিশু আসিয়া ও ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যাসহ 20 মামলা। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। আলোচিত শিশু রামিসা, আসিয়া ও মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স সহ এসব মামলার দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত বলেও জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বিশ্বকাপের এফ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে 3 বারের রানার্স আপ নেদারল্যান্ডস ও এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ডাচরা শিরোপার স্বপ্ন নিয়েই মাঠে নামছে। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খুব একটা স্বস্তিতে ছিল না রোনাল্ড কোম্যানের দল। 2 ম্যাচের একটিতে আলজেরিয়ার কাছে হার আর উজবেকিস্তানের বিপক্ষে জয় এসেছে শেষ মুহূর্তের গোলে। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। ইনজুরির কারণে অধিনায়ক ওয়াতারু এন্দোকে পাচ্ছে না ব্লু সামুরাইরা। তবে তাকেফুসা কুবো, দাইচি কামাদা ও জায়ন সুজুকিদের নিয়ে
শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হাজিমে মরিয়াসুর দল। ডালাসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার রাত 2টায়। এদিকে হিউস্টনে আরেক ম্যাচে রাত 11টায় বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে 4বারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবে কুরাসাও। গত 2 আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার নতুন ইতিহাস লিখতে চায় জার্মানরা। আর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে আসা ক্যারিবীয় দেশ কুরাসাওয়ের লক্ষ্য সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে অভিষেক রাঙানো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন বিশেষজ্ঞরা। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সহ সংশ্লিষ্ট সচিব, প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দক্ষতা ও মূল্যবোধ বিকাশে সপ্তম শ্রেণী থেকেই দলগত কাজ, বাস্তবভিত্তিক এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেন জিয়া ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। বলেন, ধনী গরিব নির্বিশেষে অনগ্রসর এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী শিক্ষাকে আনন্দময় করা হবে। রাজধানীর বিএএফ শাহীন কলেজে বিজ্ঞান মেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞান চর্চাকে উৎসাহ দিতে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং বিজ্ঞান মেলা। রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন কলেজে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের মেলা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তারাই। সেখানে আমাদের শিক্ষার্থীরা স্কাউটের সাথে ইনভলভ থাকবে, কেউ গার্লস গাইড করবে, কেউ বিএনসিসি করবে, কারো হয়তো ড্রয়িং করতে ভালো লাগে, সে সেটাই করবে, কারো ডিবেট করতে ভালো লাগে, কারো আবৃত্তি করতে ভালো লাগে, কারো কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কিংবা কারো স্পোর্টস করতে ভালো লাগে। আমরা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সেই সুযোগ দিতে চাই। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে। আমরা সৃজনশীল লেখাপড়া আনব, আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে অনেক প্রতিষ্ঠানের অবকাঠামোর বেহাল অবস্থা জানিয়ে জিয়া ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, ধনী গরিব নির্বিশেষে অনগ্রসর এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগামী শিক্ষাকে আনন্দময় করা হবে। ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার রাখে। শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে ইনশাআল্লাহ। পরে ঢাকা জেলার বিজয়ী 3টি দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এর আগে মেলায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন ডাক্তার জুবাইদা রহমান। আগামী 28 জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ইসলামী ছাত্র শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান আহমেদ নিজের অপরাধ ঢাকতেই অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সংসদ অধিবেশনে 300 বিধিতে এ বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, আটক সাব্বির এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে ওই নারীর ভ্রূণ নষ্ট করা হয়। এরপর অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ন্যাক্কারজনক হিসেবে অভিহিত করে তীব্র বিরোধিতা করেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রমাণিত হওয়া ছাড়াই বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ সময় সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার দেখা মতে যত সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন। কিন্তু আপনারা ধাপ করেন, এটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। নিখোঁজ রিডের অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণের সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে মোট 4 জনের নাম উল্লেখ করে 34 পেনাল কোড রুজু করা হয়। এই ধরনের কোনটা সঠিক এখন এটা ডিসাইডেড হয়নি, এটার কোনো স্টেটমেন্ট আসেনি। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের ঘটনা যেগুলো সত্য, প্রতিদিনই নানা ঘটনা ঘটছে, কিন্তু পার্লামেন্টের মধ্যে এটাই আসছে। মানহানির 2টি পৃথক মামলায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে জামিন দিয়েছে সিরাজগঞ্জের আদালত। দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালি ও সদর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 27 এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের আগাম জামিন নেন মুফতি আমির হামজা। মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ভোরে চুয়াডাঙ্গার দর্শনে জয়নগর সীমান্তে 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজেপির কঠোর অবস্থানে তাদেরকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে 6 জন এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছে বিজেপি। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইন চেষ্টাকালে বাধার মুখে 3 পরিবারের শিশু সহ 12 জন আজ তৃতীয় দিনেও ভারতের ভেতরে সীমান্তের শূন্য রেখার পাট খেতে অবস্থান করছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমতা, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় শহীদ মিনারে আলোচনা সভা ও র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। ভারতের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চাই উল্লেখ করে সাইফুল হক বলেন, সীমান্ত সহ বিদ্যমান সমস্যাগুলোর ন্যায্য সমাধান হওয়া প্রয়োজন। দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1127 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1052 জন এবং গত 15 মার্চ থেকে 14 জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 85,951 জন। চলতি বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। রাজধানীর ধানমন্ডি লেকের পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করে জহিরুল ইসলাম আরও বলেন, লেকের ভারসাম্য রক্ষায় আগামী 50 বছরের জন্য 1,62,000 কিউবিক মিটার স্লাগ পুনর্খনন করা হবে। শহরের অবশিষ্ট 27টি খাল পুনর্খননের মধ্য দিয়ে অবৈধ দখলদার মুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কৃষি, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষার উন্নয়নেও সরকারের নতুন উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়ানো হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ম্যাচটা একসময় কনলের ব্যাটে মনে হচ্ছিল যে খুব সহজেই জিতে যাবে অস্ট্রেলিয়া, এবং ইনফ্যাক্ট এই মুহূর্তে একেবারে ক্লোজ অবস্থায় আছে ম্যাচ। কিন্তু কনলির একটা দুর্ধর্ষ ইনিংসের পর মোটামুটি একটা সহজভাবেই চলছিল, কিন্তু শরীফুলের জোড়া আঘাতে ম্যাচে হঠাৎ উত্তেজনা। কিছুক্ষণ আগে আবার একটা উইকেট। এখন পর্যন্ত ম্যাচটা অস্ট্রেলিয়ারই আছে বলা যায়, কিন্তু যেই বিষয়টা যদি শেষ পর্যন্ত না জিততে পারে তাহলে হোয়াইট ওয়াশের যেই একটা স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। এরকম একটা সুযোগ আবার কবে আসবে সেটি কিন্তু বলার বিষয়। তারপরেও বলা যায় যে হচ্ছে কি উইকেটে বাংলাদেশ অন্তত 20টি রান কম করেছে, সেটি অন্তত বলাই যায়। তো যাই হোক, এখন পর্যন্ত ম্যাচ চলছে। ম্যাচের একদম শেষ পর্যায়ে আমরা পরবর্তীতে আপডেট থাকলে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।